নতুন বাইক কিনলে তো অনেক টাকা লস হয় আসলে। নতুন বাইক কিনে যদি আপনি বিক্রি করতে যান তাহলে আজকে যে বাইকটা কিনবেন যদি বাইকটার দাম হয় 5 লাখ টাকা, 5 লাখ টাকার একটা বাইক আজকে কিনে যদি কালকে বিক্রি করতে যান 25 থেকে 50,000 টাকা কমে আপনাকে বেচতে হবে। আর যদি পেপার করে ফেলেন তাহলে ওই টাকা তো পুরাটাই মায়ের। মোটামুটি একটা বাইক এই জন্য আমরা সেকেন্ড হ্যান্ড কিনি হচ্ছে এই লসটা একটু কম হওয়ার জন্য। সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে যদি ভালো ডিলে কিনতে পারেন তাহলে এমনও হয় যে আপনি যে বাইকটা কিনছেন দেখেন কিভাবে তাকায় আছে, তুমি এইভাবে তাকায় আসো কেন? ক্যামেরার সাথে কথা বলি, অন্য কারোর সাথে কথা বলি না। নাকে নাক লাগাও, নাকে নাক লাগাও। নাকে নাক লাগায়। এমনি তো হাঁটতে থাকলাম, আমি যদি যা বলি নাকে নাক লাগাও, নাকে নাক লাগায়। আচ্ছা, যেখানে আমরা ছিলাম, আমরা হচ্ছি যখন সেকেন্ড হ্যান্ড বাইক কিনি তখন লস হওয়ার পসিবিলিটিটা একটু কম থাকে, এই জন্য আমরা সেকেন্ড হ্যান্ডের প্রতি একটু ঝুঁকছি। অ্যান্ড সেকেন্ড হ্যান্ড বাইকের ব্যবসাটাও বেশ রমরমা হয়েছে। এখন সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে কি কি জিনিস খেয়াল করতে হয়? সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে বাইক ভালো কিনা এটা তো খেয়াল করতেই হয়। এন্ড তারপরে আরো কিছু ব্যাপার আছে, পেপারসের কিছু ব্যাপার আছে, যে বাইকটা কি অরিজিনাল কিনা, বাইকটা আবার কেনার পরে দেখবেন কেনা যে টানা, ওটাতে মানে ওটার পেপার ঠিক নাই, এগুলো তো দেখতেই হবে। এর সাথে সাথে আরেকটা জিনিস দেখতে হবে, ধর এখানে হল ইফেক্ট হইতেছে, আরেকটা জিনিস দেখতে হবে, যে জিনিসটা হচ্ছে যারা সেকেন্ড হ্যান্ড বিজনেস করে এরা এই জিনিসটা বানাইছে, সেটা হলো বাইকের মডেল কত সালের এবং বাইকটা প্রথম মালিকের নামে নাকি দ্বিতীয় মালিকের নামে। বাইকটার মডেল কত সালে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সালে যদি বাইকটা আপগ্রেড হইতো। কিন্তু আমাদের দেশে বেশিরভাগ বাইকই আর কি প্রত্যেকটা সালে এসে কি হয় জানেন, স্টিকার মডিফিকেশন, মানে চেঞ্জ হয়, মডিফিকেশন না আপগ্রেডেশন হয় স্টিকার। এখন ভাই যদি 2023 সালের কোনো বাইক আর 24 সালের কোনো বাইক সেম হয়, শুধু পেপারসে সালটা এদিক সেদিক হয়, তাহলে 23-এর বাইক যদি কমে পান, কিলো যদি কম চলা থাকে, তাহলে 23-এর বাইক কেনাই ভালো। এই প্রথাটা আসছে কোত্থেকে? এই প্রথাটা আসছে হচ্ছে দেখা গেছে মিটার টেম্পারিং হয়তো আগে, এই কারণে বা এখনো হয়, এই কারণে পরের সালের মানে কাছের সালের এবং কেনা ডেটটা মানুষ দেখে যে এই কদিনের মধ্যে এর চেয়ে বেশি কিলো তো চালায় নাই। বাট অনেক সময় এমনও হয় যে 2020 সালের বাইক কিন্তু চলছে কম, মেইনটেইন ভালো করছে। 2025-এর বাইক কিনে সে যেটার অবস্থা রফাদফা করে ফেলছে 2020-এর বাইকের চেয়ে ভালো রাখছে। এরকম হয় ভাই, এরকম হইতেই পারে। এটা কোনো বড় ইস্যু না যে কত সালের বাইক আপনি কিনতেছেন, বাইক ভালো কিনা এটা হচ্ছে মেইন ইস্যু। এবার আসেন মজার ব্যাপারে, প্রথম মালিকের বাইক নাকি দ্বিতীয় মালিকের বাইক, মানে ফার্স্ট যার নামে রেজিস্ট্রেশন হয়েছে তার নামে বাইক আছে নাকি দ্বিতীয় যে মালিক আছে তার নামে রেজিস্ট্রেশন হয়েছে মানে দ্বিতীয় মালিকের নামে আছে। এই জিনিসটা নিয়ে একটা কনফিউশন আছে, এটা নিয়ে আর ঘরে কথা বলবো না। চলেন আমরা রাস্তায় বের হয়ে আপনাদেরকে দ্বিতীয় মালিকের বাইক কিনবেন নাকি প্রথম মালিকের বাইক কিনবেন নাকি থার্ড মালিকের বাইক কিনবেন এটা নিয়ে আলাপ আলোচনা করি। এই আবহাওয়াটা সুন্দর লাগতেছে, পরিবেশ পরিস্থিতি ভাইবা গাইড। কোন একটা বইয়ের মধ্যে এই নামটা পড়ছিলাম ছোটবেলায়, ওইটা মনের ভিতরে যে গাছছে এখনো পর্যন্ত উঠে নাই। অপোজিট সাইড থেকে রোদ, রাস্তার মধ্যে হালকা হালকা পানি, ব্যাপারটা খুব সুন্দর, আমরা কিন্তু জানি আসলেই সুন্দর লাগতেছে। অ্যান্ড সেকেন্ড মালিকের বাইক বা ফার্স্ট মালিকের বাইক, আসলে একটা জিনিস দেখেন, বাইকে মালিকানা পরিবর্তন বা কার নামে কোন ডেট পর্যন্ত ছিল, এবং আমরাও নিলে দেখা যায় একটা ডিট পেপার করি যে এই ডেটের পরে আমি বুঝে নিলাম, এর আগের কোনো দায়ভার আমরা নিব না, এবং আমরা বিক্রির সময়ও এরকম একটা কিছু আমরা লিখি তো নেই যে আজকের এই ডেটের পরে এই বাইকের কোনো ঝোট ঝামেলা বা যাই হোক ওটার দায়ভার হচ্ছে যে নতুন মালিক সে বুঝে নিবে, আগের মালিক আর কোনো দায় দায়িত্বের মধ্যে থাকবে না। এটার পেছনে কারণ হচ্ছে বাইক নিয়ে বিভিন্ন রকম অপরাধ হইলে এগুলা ঝামেলা হয়, যে মালিকের নামে থাকে ওই মালিকের একটা ঝোট ঝামেলা হইতেই পারে যদি বাইক নিয়ে কোনো অপরাধ হয় সেই ক্ষেত্রে। এখন একটা জিনিস দেখেন, আমরা যদি অন্য কিছু কিনি, ধরেন একটা ছুরি কিনলাম কারো কাছ থেকে, ছুরি দিয়ে তো অপরাধ হইতে পারে, কিন্তু কখনো কিন্তু লিখিত নেই না যে এই ছুরিটা এরকম এরকম। আসলে ব্যাপারটা কি, বাইকগুলো অনেক দামি অ্যান্ড এটা রেজিস্ট্রেশনের একটা প্রথা চলিত আছে, এই জন্য এই ব্যাপারগুলা। এর আগে মানে একটা সময় ছিল তখন এগুলা নিয়ে মানুষের এত কনসার্ন ছিল না, এই রেজিস্ট্রেশন নাম্বার। দেখা গেছে একটা বাইক কিনছে জাস্ট একটা 150 টাকার স্ট্যাম্পে লিখিত নিয়ে দিনের পর দিন চালাইতেছে, বিআরটিএতে নাম ট্রান্সফার, এই সমস্ত ঝামেলা ছিল না। একসময় আরো সহজও ছিল, বিআরটিএতে দেখা গেছে মালিক উপস্থিত না থাকলেও নাম ট্রান্সফার হয়ে গেছে, চুরির বাইকের নাম ট্রান্সফার করে ফেলা যাইতো। এই কারণে আস্তে আস্তে ব্যাপারগুলোকে কঠিন করা হয়েছে। আচ্ছা, একটা বাইক যখন আপনি প্রথম কিনবেন সে বাইকটা আপনার নামে রেজিস্ট্রেশন হবে, এটাই স্বাভাবিক। যদি কিনে রেজিস্ট্রেশন না করে বিক্রি করে দেন তারপরেও আপনার নামে একটা ডকুমেন্ট থাকবে সরকারি খাতায়, কারণ ওই বাইকের গেট পাস থেকে শুরু করে ট্যাক্স পেপার পর্যন্ত সবকিছুই কিন্তু আপনার নামে হইতেছে, তো একটা ডকুমেন্ট থাকে। যদি ওই অবস্থায় বিক্রি করে দেন তাহলে ওই ফাইলটা নাম ট্রান্সফার হয়ে সেকেন্ড মালিকের
মালিকের নামে যাবে, অ্যান্ড দেন বিআরটিএতে ওই কাগজটা পড়বে, অ্যান্ড ওইটা হচ্ছে দ্বিতীয় মালিকের নামে বিআরটিএতে রেজিস্ট্রেশন হবে। মানে রোডে চলার যে লিগ্যালিটি, ওই লিগ্যালিটিটা পাবে দ্বিতীয় মালিক, অ্যান্ড বিআরটিএতে যেটা ডকুমেন্ট থাকবে ওইটা প্রথম মালিক হিসেবেই থাকবে। তার আগে যে একবার কেনা বেচা হয়ে গেছে ওইটা যেহেতু নাম ট্রান্সফার হয়ে যাবে, ওইটার প্রয়োজন পড়বে না সরকারি খাতায়, কারণ তার আগে তো আর রেজিস্ট্রেশন হয় নাই। রেজিস্ট্রেশন দ্বিতীয় মালিকের নামে যেহেতু হয়েছে, সেই ফার্স্ট মালিক তখন। এখন আসেন, এইবার একটা রেজিস্টার্ড বাইক, ধরেন এই বাইকটা আমার, এই বাইকটা আমি বিক্রি করে দিলাম, অ্যান্ড এটা যদি আমি বিক্রি করে দিই, তাহলে এটা যে মালিক নেবে সে যদি তার নামে নাম ট্রান্সফার করে নেয়, তাহলে একটা সুবিধা আছে, সে এটার মালিক হয়ে গেল। একটা সময় লাগবে, ওই সময় পরে সে দেখা যাবে যে এটার ফিঙ্গার টিঙ্গার দিয়ে তার নামে নিয়ে নিল। কিন্তু কোনো কারণে যদি এর মধ্যে সে বিক্রি করতে যায়, তাহলে একটা ফাপুর আছে না, তার নামে যতদিন পর্যন্ত না যাবে, তার নামে যতদিন পর্যন্ত ফিঙ্গার না হবে, ততদিন পর্যন্ত কিন্তু সে বেচতে পারবে না। এই একটা কারণে সেকেন্ড মালিকের বাইক মানুষ কিনে না, যে হুট করে যদি বেচা দরকার পড়ে তাহলে সে বিক্রি করতে পারবে না। একটা সময় এটা নিয়ে বেশ জালিয়াতি হয়েছে। কিরকম জালিয়াতি? বিআরটিএতে দেখা গেছে যে দালালদের যখন বেশ রাজত্ব ছিল, একটা আপনি নাম ট্রান্সফার করতে গেছেন, ওইটা দালালরা কোনো রকম ভেবাচেকা দিয়ে হাতে লিখে আপনাকে রিসিট দিয়ে দিছে, ফাইল আসলে জমাই পড়ে নাই, অনলাইনে উঠবে কোত্থেকে, জমা পড়েই নাই, অ্যান্ড সেটা আপনার নামে আসতে 2 বছর 2.5 বছর লাগবে, এরকম ঘটনা আমি দেখছি। এই অবস্থায় ওই বাইক আবার বিক্রি হয়েছে, অ্যান্ড আবার বিক্রি হওয়ার পরে তৃতীয় মালিকের নামে গেছে, দ্বিতীয় মালিকের নামে না হয়ে দ্বিতীয় মালিক তৃতীয় মালিকের নামে বেচছে। আবার এমনও হয়েছে দ্বিতীয় মালিক ট্রিক করে দালাল, পাওয়ারফুল দালাল ধরে প্রথম মালিকের কাছ থেকে তৃতীয় মালিকের নামে দিয়ে দিছে, মাঝখান থেকে ও উধাও। এগুলার কারণে এই বাইকে যদি কোনো অপরাধ হয় বা কিছু, তো এটা খুঁজে বের করাটা না অনেক কষ্টের হয়ে যায়, কারণ বিআরটিএতে অনলাইনে ফাইল আপডেট হয় না, কিন্তু দেখা যায় যে এদিকে ওই বাইক অনেকগুলা হাত চক্র, মানে চক্র ঘুরে গেছে। এই সমস্ত কারণে বিআরটিএ এখন একটু কঠিন হয়েছে। এখন দিনেরটা দিনই অনলাইন হয়ে যায়, বাট তারপরেও বেশিরভাগ সময় সার্ভারে প্রবলেম থাকে, কারণ সার্ভারে প্রবলেম না থাকলে তো দালালদের মাধ্যমে অফিসাররা টাকা খাইতে পারবে না। এ হচ্ছে ব্যাপার। দুনিয়ার সব সার্ভার ঠিক থাকে, শুধুমাত্র বিআরটিএর সার্ভারটাই দেখবেন যে আপনি ফাইল জমা দিতে গেলে নষ্ট, কারণ ওইখানে আবার একটু যদি স্পিড মানি দেন, মানে ঘুষ, তাহলে দেখবেন সার্ভার বাদ পরের দিন জমা হয়ে যাবে বইলা আপনার কাজটা রাইখা দিবে। এখন আসলে পরের দিন জমা হবে কি হবে না, এই খবর আসলে কে রাখে? দেখা যাবে যে একটা নতুন বাইক আপনি যদি কিনেন, 7 দিনের মধ্যে আপনাকে ফিঙ্গারে ডাকবে। একটা সেকেন্ড হ্যান্ড বাইকও অনেক সময় 1 মাসের মধ্যেই সব কাজ কাম হয়ে যায়, আমি এমন দেখছি। কিন্তু অনেক সময় এমনও হয় 6 মাসেও ফিঙ্গারের জন্য ডাকে না। তো ওই সমস্ত কারণে এই জিনিসগুলাতে মানুষ একটু ভয় পায় যে দ্বিতীয় মালিকের বাইক কিনলে কি হবে না হবে। তবে এখন অনেকটাই ক্লিয়ার হয়েছে বিআরটিএ, সামনে আশা রাখি আরো হয়ে যাবে। আগে যে কথাগুলা বললাম যে ফাইল জমা দিত কি দিত না, এর কোনো ঠিক ঠিকানা নাই, এবং পরবর্তীতে বিআরটিএতে নতুন কোনো প্রজ্ঞাপন বা নতুন কোনো আইন যদি আবার কার্যকর হয়, দেখা গেছে আগের ফাইলগুলো আর কোনো কাজেই লাগে না, মানে আপনার বাইক ঝুলা রয়েছে। এই সমস্ত কারণে ফার্স্ট মালিক থেকে সেকেন্ড মালিক পর্যন্ত বাইকটা একটু বেশি দামে বিক্রি হয়, কারণ মানুষ জানে যে দ্বিতীয় মালিকের নামে আজ হোক কাল হোক আসবেই, অ্যান্ড প্রথম মালিকের কাছ থেকে যদি সে কিনে, তাহলে যে কোনো সমস্যাতে প্রথম মালিককে সে পাবেই। এখন দ্বিতীয় মালিক থেকে তৃতীয় মালিকও বাইক কেনা যায় না তা না। কখন কিনবেন? যখন হচ্ছে দ্বিতীয় মালিকের নামে মালিকানা পরিবর্তন হয়ে গিয়ে থাকে, হয় স্মার্ট কার্ড হয়ে গেছে দ্বিতীয় মালিকের নামে, সেই ক্ষেত্রে ভাই শুধুমাত্র বিআরটিএতে একটা ডকুমেন্ট থাকবে যে ওই বাইকটার প্রথম আরেকটা মালিক ছিল, বাট দ্বিতীয় মালিক সবই করতে পারবে, কারণ ক্রয় সূত্রে বিআরটিএতে নাম ট্রান্সফার হয়ে সেই এখন মেইন মালিক এই বাইকের, আর কোনো মালিক নাই। প্রথম মালিক কোনো দায় দাবি রাখতে পারবে না। এখন এইখানে কোনোই আপত্তি নাই। আর স্মার্ট কার্ড যদি নাও হয়, যদি এমন হয় যে দ্বিতীয় মালিকের নামে ফিঙ্গারপ্রিন্টটা হয়ে গেছে, তার মানেও তার নামে চলে আসছে, কারণ ফিঙ্গারপ্রিন্টের জন্য কল তখনই আসে যখন হচ্ছে মালিকানা পরিবর্তন হয়ে যায়, মানে আগের মালিকের নাম থেকে ওই বাইকটা কেটে দেন দ্বিতীয় মালিকের নামে চলে আসছে যখন, তখনই ফিঙ্গারপ্রিন্টটা হয়। তাই ফিঙ্গারপ্রিন্ট দেওয়া বাইকও আপনি নির্দ্বিধায় কিনতে পারেন। কিন্তু ধরেন শুধু পেপার জমা পড়ছে, না হয়েছে স্মার্ট কার্ড, না হয়েছে ফিঙ্গার, কিছুই হয় নাই, জাস্ট জমা দিয়ে আসছে, ওই বাইকটা কিনলে আপনার জন্য একটু ঝামেলা হইতে পারে, কারণ তখনও পর্যন্ত ওই বাইকটা প্রথম মালিকের নামে আছে। দ্বিতীয় মালিকের নামে যদি কোনো কারণে না যায়, কোনো দালালের মাধ্যমে যদি করে থাকে, আর যদি আসলেই অনলাইন না হয়ে থাকে, 6 মাস 1 বছর যদি সময় লাগে, আর যদি কখনোই না হয় দ্বিতীয় মালিকের নামে, তাহলে দ্বিতীয় মালিকের বাইক আপনি তৃতীয় মালিক যে কিনছেন, আপনি কোন ভরসায় কিনছেন, আপনার নামে তো এই বাইক জীবনে আসবে না। এরকম কিছু ফাপড় থাকাতে ফার্স্ট মালিকের বাইকটা একটু বেশি দামে মানুষ কিনে, দ্বিতীয় মালিকের নামে থাকলে ওই বাইকটা একটু মানুষ কিনতে চায় না। বাট আসলে এটা একটা মিথ, ভুল ধারণা। যদি দ্বিতীয় মালিকের নামে ফিঙ্গারপ্রিন্ট বা স্মার্ট কার্ড হয়ে যায় থাকে, তাহলে আপনি নির্দ্বিধায় কিনতে পারেন, কোনো রকম কোনো আপত্তি এটাতে থাকার কথা না। অ্যান্ড এখানে একটা ডাচ বাংলার বুথ আছে, খোলা আছে কিনা আমি জানি না, আমার বাসায় টাকা পাঠাইতে হবে, আমি একটু কাজটা সারি এখান থেকে, দেন আসতেছি আবার। দাঁড়ান, বাইকটা তো ভালো ময়লা হচ্ছে, একটু ওয়াশ দেওয়া হইতে হবে।
বৃষ্টিতে আসলে বাইক পরিষ্কার রাখা যায় না। আর আমার ঘর থেকে সাইকেল এই বৃষ্টির জন্য বাইর করিই না, কারণ ওটায় মাডগার্ড বা কোনো কিছু নাই। অ্যান্ড ওটার উপরে আমি মাঝে মধ্যে এখন কাপড় চোপড় শুকাই। অ্যালুমিনিয়াম সাইকেল তো জং করার কোনো চান্স নাই। তবে একটু বৃষ্টিটা একটু ঠিকঠাক হইলে আবার সাইকেল চালানো স্টার্ট করতে হবে। 2-3 মিনিটে কাজ শেষ হয়ে গেছে। এই ডাচ বাংলার বুথে একসময় আসতে ভয় লাগতো, কার্ড আটকায় যেত, টাকা দিত না, টাকা কাটতো, টাকা বের হইতো না, কত ঝামেলা ছিল। বাট মেশিনগুলো অনেক আধুনিক করছে, ডাচ বাংলাও এখন আগের চেয়ে অনেক ভালো হয়েছে। বাট নেটওয়ার্কের প্রবলেম মাঝে মধ্যে থাকে। যাই হোক, আমরা যে ব্যাপারে ছিলাম সেটা হলো যে প্রথম মালিকের বাইক নাকি দ্বিতীয় মালিকের বাইক নাকি তৃতীয় মালিকের বাইক। ভাই, তৃতীয় মালিকের বাইকও কিনতে পারবেন যদি সেটা তৃতীয় মালিকের নামে চলে আসে, মানে অনলাইনে যদি তার নামে ডাটা থাকে। এটা এখন অ্যাপ থেকে চেকও করা যায়, ওয়েবসাইট থেকেও চেক করা যায়। এটা একটু শিখে নিন বা ইউটিউব করে নিন যে আসলে হাউ টু চেক বাইকের মালিকানা, এরকম কিছু একটা দিয়ে সার্চ করলে দেখবেন যে পেয়ে যাবেন। যাক, আমার আরও টুকটাক কিছু কাজ আছে। অ্যান্ড ইদানিং যে বাইক ফেরিতে বসি মাঝে মধ্যে, তো দেখি যে আসলে অনেক বাইক প্রথম মালিক দ্বিতীয় মালিক এগুলোর ক্ষেত্রে একটু দামও এদিক সেদিক হয়ে যায়। এই জন্য আজকে এই ব্যাপারটা নিয়ে একটু আপনাদের সাথে কথা বললাম। আর কই দিয়ে বেরোইছি আর কই আছি আমি, ও হ্যাঁ, আমি শো ভাইয়ের ওখানে কাছাকাছি চলে আসছি। শো ভাই ফোন দিছিল, উনি নাকি একটা MT-15 কিনতে যাবে। আমার বললো, ভাই চলেন একটু MT-15টা একটু দেখা দিয়েন। আমি ব্যবসা কম বুঝলেও বাইকে রেগুলার বাইক তো চিনি, এই কারণে BSB মার্ট বলেন, বাইক ফেরি বলেন, এরা আবার আমাকে মাঝে মধ্যে বাইক কেনার সময় আমাকে দিয়ে দেখা যে ভাই একটু দেখেন তো কী অবস্থা, সব কিছু ঠিকঠাক বা কোনটা কত কিলো চলছে। বাইকের মিটার টেম্পারিং ইস্যু নিয়ে আরেকদিন কথা বলবো না। যদি মিটার টেম্পারিং ইস্যু নিয়ে শুনতে চান তাহলে আমাকে কমেন্ট করেন, আপনাদেরকে মিটার টেম্পারিংয়ের গোমর বইলা দিব না যে কীভাবে বুঝবেন মিটার টেম্পারিং করা কি করা না। এবং বিভিন্ন রকম মেশিনও বেরিয়েছে যেটা দিয়ে এখন দেখা যায় যে বাইকের আসল কিলোমিটার কত আছে, যদি অনেক দামি মেশিন। হ্যাঁ মামা, এই তো রাস্তা সুন্দর আটকায় দিছি আমরা, ভালো আটকাইছিলাম। যাক, চলেন আমরা এইখানে বাইকটা রেখে একটু শুভ ভাইকে রিসিভ করি, অ্যান্ড দেন তারপর কি প্ল্যান হয় সেটাও আপনাদের সাথে করি শেয়ার, কারণ আই কেয়ার ইউ ম্যান। মিলে নাই, কারণ আমিও করি আপনাদের কেয়ার, এটা বললে মিলতো। এই N160 কার, N160, আচ্ছা এটা কার্বোরেটর নন এবিএস ভার্সন। অ্যান্ড এইটা যে বেরোইছিল আমরা জানতামই না যে এইটা যে আসলে বেরোইছে। তারপরে এটার মধ্যে নতুন মিটার আসছে ডিজিটাল, ওইটাও বেরোইছে, ওটারও কোনো অ্যানাউন্সমেন্ট নাই। বাজাজের একটা আজব ব্যাপার, নতুন বাইক বের করে অ্যানাউন্সমেন্ট দেয় না। বাজাজের নতুন একটা জিনিস আসতেছে ভাই সামনে, USD সহ। আর বললাম না, আর বললে বেশি হয়ে যাবে। আজকে আমরা একটা নতুন ব্যাগ নিয়ে বেরোইছি, এই ব্যাগটাই আজকে আমি ক্যারি করতেছি। ব্যাগে যদিও কিছু নাই, শুধু বাইকের কাগজটাই আছে। আর এই ব্যাগটা গিফট করছিল এই লোক। ভাই, এই ব্যাগে গিফট নিয়ে কাহিনী আছে। এই ব্যাগ যখন আপনি গিফট করছেন, আমি ভিডিওতে দেখাইছি, অনেকে বলতেছে এসিআই কোম্পানি নাকি ব্যাগ দিচ্ছে। আমি আমার উত্তর দিছিলাম যে না, এসিআই কোম্পানি ব্যাগ বানায় না। যাই হোক, ভাই এসিআই জব করে, এর মানে এই না যে ব্যাগ এসিআই থেকে দিচ্ছে বা কিছু। এসিআই দিলেও আমি খুশি হইতাম। এটা ভাইয়ের পার্সোনাল ব্যাগ, উনি আমাকে গিফট করছে এটা। ওকে, চলেন আমরা এবার এদিক থেকেও বের হয়ে গেছি। তিনটা বাইকে এক হয়েছে আমরা, আমি আর এই যে এই আপনার বাইকে দেখি পানি পড়ে, আরে কুলিং লাগানো, ওটা ধুইছে বা বৃষ্টিতে ভিজছে, লুকিং গ্লাসের ভিতরে পানি ঢুকে আছে। আরে 4 ভিটারে তো সুন্দর সাজাইছে, সামনে গ্লাস টাস দিয়ে পুরো টুরিং সেট আপ করে ফেলছে। আচ্ছা, যেখানে ছিলাম আমরা হচ্ছে এদিক থেকে বেরোয় যেতেছি। আর ওই যে ইয়ামাহার লোকের সাথে চললে ইয়ামাহার লোক, সুজুকির লোকের সাথে চললে সুজুকির লোক, হোন্ডাতে গেলে হোন্ডার লোক, এই প্রথা থেকে বের হইতে হবে আমাদের। আসলে অ্যাজ এ ব্লগার আমার সবার সাথে আমার একটা সুসম্পর্ক, আর যখন ব্লগ করি তখন সব ধরনের বাইকই আমার চালাইতে হয়। তো এগুলা নিয়ে কেউ ইস্যু বানায়েন না। এর আগে ওই সাকিব ভাই যখন আমার এই ব্যাগটা গিফট করে, ওই পোস্টটা দেওয়ার পর মানে ভিডিওতে জাস্ট হালকা দেখাইছিলাম, কত কাহিনী রে ভাই। অনেক কাহিনী করে মানুষজন। কিছু লোক আছে ভাই, এদের কোনো কাজ নাই, ঘরের ভিতরে সারাদিন বসে থাকবে, অনলাইনে স্ক্রোল করবে, বিভিন্ন রকম ঘটনা দেখবে আর কমেন্ট করবে। ভাই একটু রাস্তায় আসেন, কাজ কাম করেন। ওই ঘরের ভিতরে বৈশা পুইটামির কমেন্ট করে কোনো লাভ নাই। একটু রাস্তাঘাটে নামেন, একটু কাজ কাম করেন, ফ্যামিলির জন্য একটু উপার্জন করার চিন্তা ভাবনা করেন, সুন্দর একটা জীবন গড়েন। ওই ঘরে বসে মোবাইল স্ক্রোল করে জ্ঞানী লোকের মতো বাণী দিয়ে লিজেন্ড হয়ে লাভ নাই ভাই। শেষ বয়সে পয়সা টাকাটাই সবচেয়ে জরুরি, অ্যান্ড শখ পূরণ করতেও পয়সা টাকাটা অনেক জরুরি একটা জিনিস হয়ে দাঁড়ায়। এই জন্য মানে অ্যাক্টিভ হন ভাই, অ্যাক্টিভ হন। আপনারা যারা বসে বাজে কমেন্ট করেন তারা অ্যাক্টিভ হন। ভাই কোনটায় উঠবেন বলেন, কোনটায় উঠতে চান আপনি? ওইটার সিট বড়, এটা আমার বাইক। ইয়ামাহাতে উঠবে, ইয়ামাহাতে উঠবে। আরে না, আমি আজে বাজে কথা বলুম না, ছি। চলেন তাহলে আমরা
মিস করা যাবে না। ও আপনি তো মনে হয় এই প্রথম উঠলেন। আরে সাবধানে চালাইতে হইব। আচ্ছা শুভ হলে একটা বাইক কিনতে যেতেছে। ভাই আপনি বেমানি করবেন, ভালো বলছেন। যাক আমরা যেটা বলতেছিলাম শুভ হচ্ছে একটা বাইক দেখতে যাবে, ওই যে সম্ভবত MT-50 ভার্সন 1। এই কারণে আমরা সবাই যেতেছি যে বাইকটা দেখি কিরকম কি, ভাইয়া সম্ভবত কিনবে ওইটা। এই তো। আর আমরা আবার একটু খাওয়া দাওয়া করবো। একটা পাওয়া যায় ওইখানে, আড্ডা জোন রিফাত ভাইয়ের আড্ডা জোনে ভালো দই চিড়া পাওয়া যায়। অ্যান্ড সাকিব ভাইরে বললাম ভাই চলেন দই চিড়া খেয়ে আসি, উনিও রাজি হয়ে গেছে। এই জন্য আমরা বের হয়ে গেছি ওইদিকে যাওয়ার জন্য। তো আমরা বিশাল বড় একটা আইটেম লিস্টের সামনে দাঁড়ানো। আমি আস্তে আস্তে আমি একটু বাইরে গেছিলাম, দেখি যে এখানে ভাই আমি এক হাতে পারুম না, একটু হেল্প করতে হবে, অনেক ভার। আসতে না আসতে যে ভাইরা আমরা দাওয়াত দিছিলাম, আমরা আমাদের কথা রেখেছি। আমরা রাজনীতিবিদদের মতো না, আমরা আমাদের কথা রাখছি। আমরা বলছিলাম আমরা দই চিড়া খাবো আজকে, আমরা দই চিড়া আজকে এই যে খাচ্ছি রিফাত ভাইয়ের সেই দই চিড়া। ভাই খায়া বলবেন কেমন হয়েছে। কেমন ভাই? ভাই কথা কাজে মিল আছে? আসলে এটা টেস্টি, আপনারা চলে আসতে পারেন এখানে। এই যে চুক কোকড়া এই যে রিফাত ভাই খুব ব্যস্ত খাবার বানানোতে। আইসা ওনারে বলবেন যে আমার ভিডিও দেখে আইসা ডিসকাউন্ট চাবেন। আমরা দাঁড়াইছি হচ্ছে পানির ট্যাঙ্কের সামনে, দাঁড়াইছি না বসছি। এটা হলো 1 নাম্বার পানির ট্যাঙ্ক বলে না, 2 নাম্বার পানির ট্যাঙ্ক, 1 নাম্বার পানির ট্যাঙ্কের সামনে। এবার সাকিব ভাইরা আমরা খাওয়াইতে নিয়ে আসছি হচ্ছে সে ঐতিহাসিক চটপটি, যেটা এর আগের দিন বন্ধ ছিল। এটা হচ্ছে মিজান চটপটি হাউস। অ্যান্ড এটা স্পেশাল এখানের, একটু আগে যা খাইছি ওটাও স্পেশাল। এই চটপটির সাথে এইগুলা মিলা টিলা এটাও বেশ স্পেশাল। ভাই অলরেডি শুরু করে দিছে, ভাই ফোনে কথা এখনো শেষ করতে পারে নাই। যাক শেষ হইলেই ভাইও শুরু করে দিবে। হঠাৎ একই ফ্রেমে দুইটা এমটি, অবাক লাগতেছে না? এটা ভার্সন 1, এটা ভার্সন 2। অ্যান্ড এই ভার্সন 1টা তো আমাদের সেই চিরচরিত যেটাকে আমরা দেখি সেটা। অ্যান্ড এটা হচ্ছে নতুনটা, যেটা হচ্ছে শুভ আজকে কিনছে, যেটা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশনের MT-15। অ্যান্ড এটা অবশ্যই ভার্সন 1। অ্যান্ড অবশ্যই এটা হচ্ছে ভার্সন 1 যেহেতু, তাহলে এটা BS4 MT-টা হাতে পেয়ে আমি আর দেরি করলাম না। রাত হয়ে গেছে, 12টার মতো বাজে। আমি বললাম যে তাহলে MT-টা আমি একদিন একটু চালাই, কারণ একটু BS4 এর এক্সপিরিয়েন্সটা আমার নেওয়া লাগবে। BS6 এর এক্সপিরিয়েন্স তো জানি, অ্যান্ড 4 এর মধ্যে কিছু জিনিস চেঞ্জ আছে। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ ওই ব্যাপারগুলো একটু শেয়ার করবো যে আসলে BS4 আর 6 কোনটায় মজা। কারণ দামের মধ্যে প্রায় 1 লাখ টাকা, আমি বলবো না 1 লাখ টাকা, প্রায় 1 লাখ টাকার একটা গ্যাপ আছে। সম্ভবত BS6 মনে হয় এখন 5,30,000 বা 35,000। অ্যান্ড BS4 আমি লাস্ট দেখছিলাম হচ্ছে BS4টা মানে ভার্সন 1টা হচ্ছে 4,45,000 দেখছিলাম। এখন মনে হয় 60 পর্যন্ত উঠছে কিনা, এক্সাক্ট রেট আমার জানা নেই। এই হলো অবস্থা, এই কারণে এটা নিয়ে আসছি। অ্যান্ড ইনশাল্লাহ কালকের ভিডিওতে হচ্ছে আমরা এই বাইকটা চালাবো, মানে ভার্সন 1 যেটা, BS4 যেটা, এটা চালায় একটা ভিডিও শেয়ার করবো। আজকে যেহেতু রাত হয়ে গেছে, এই ভিডিও থেকে এখানে বিদায় নিই। আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগবে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর জানাবেন এই গরমে আপনারা কে কোন জায়গায় আছেন, গরম কেমন উপভোগ করতেছেন। গরমে 12টা বেজে যেতেছে, তাহলে যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল, ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boys.